7 দিনে অভ্যাস বদলের চ্যালেঞ্জ নেওয়া প্রিয় সহযাত্রীরা, আপনারা কেমন আছেন? আসলে এই প্রশ্নের উত্তর নির্ভর করে আপনি এতদিন কোন ধরনের অভ্যাসে চর্চা করে এসেছেন। আবার আপনি আগামী বছরগুলোতে কেমন থাকবেন সে প্রশ্নের উত্তর আসলে নির্ভর করে এই আজকের থেকে আপনি কোন ধরনের হ্যাবিট আপনার জীবনে ডেভেলপ করবেন। আর সে কারণেই আমরা রাইজ অ্যান্ড থ্রাইভ উইথ হামিদুল হক এই কোর্সের মধ্যে আমরা সব সময়ের জন্য চেষ্টা করে থাকি আপনাদের জীবনের অভ্যাসগুলোতে মানে ইতিবাচক অভ্যাসগুলো আপনার জীবনে ডেভেলপ করে দেওয়ার জন্য। ফলে আজকের এই ভিডিওটি আমরা আপনারা যারা চ্যালেঞ্জ গ্রহণ করেছেন তাদের জন্য সাজিয়েছি, যেখানে আমরা কোন কোন হ্যাবিটগুলো আমরা চেঞ্জ করতে চাই। বিশেষ করে এই যে ফর্মটিকে আপনারা স্ক্রিনে দেখছেন, এই ফর্মের মধ্যে যে হ্যাবিটগুলো এবং যে প্যারামিটারগুলো দেওয়া আছে সেই প্যারামিটারগুলোকে আপনি কিভাবে ব্যবহার করবেন, কিভাবে সংজ্ঞায়িত করবেন সেই উদ্দেশ্যেই সাজিয়েছি। তো 1 নম্বর হ্যাবিট যেটি আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন, ওয়েক আপ টাইম, অর্থাৎ আপনি কখন ঘুম থেকে উঠবেন। বলে রাখা ভালো, আমার এই ভিডিও চলাকালীন সময় আপনি মাঝে মাঝেই কিন্তু পজ নেবেন। পজ নিয়ে একটি খাতা এবং কলম নিয়ে বসবেন, তারপর আপনি ডিফাইন করবেন যে কোনটি বলতে আপনি কি বোঝেন। অর্থাৎ আমরা যে যে অভ্যাস পরিবর্তন করতে চাইছি এর অর্থ আমার কাছে আসলে কি, একটু বুঝিয়ে বলি। 1 নম্বরে যখন দেখবেন যে ওয়েক আপ টাইম, তাহলে খাতা কলম নিয়ে বসুন এবং লিখুন যে আপনার জীবনে আপনি ওয়েক আপ টাইম বলতে কখন নির্ধারণ করতে চান। হতে পারে কেউ কেউ সকাল 10টার সময় ঘুম থেকে উঠতে চায়, যদি না সে নাইট গার্ড হয় না, যদি সে সকালবেলায় 7টার সময় ঘুম থেকে উঠতে চায়। আবার কেউ কেউ হয়তো ফজরের সালাত আদায় করতে চায়, ফলে 5:30টার সময় ঘুম থেকে উঠতে চায়। আপনি নির্ধারণ করুন আপনার জীবনে ওয়েক আপ টাইম আসলে কখন। মানে এই ফর্মটি পূরণ করার জন্য ঠিক ওয়েক আপ টাইম কোনটি হলে কোন সময় আপনি উঠলে এই অংশটিতে আপনি টিক দিবেন, সাকসেসফুলি বিষয়টাকে মার্ক করবেন। নির্ধারণ হয়ে গেল সংজ্ঞা। পরের সংজ্ঞাতে চলে যান। পরের যে 2 নম্বরটি আছে দেখুন, সেটি হচ্ছে মেক বেড, অর্থাৎ বিছানা গোছানো। এই কাজটি গুরুত্বপূর্ণ, কারণ আমরা যখন ঘুম থেকে জেগে উঠে আমাদের বিছানাটাকে তৈরি করি বা রেডি করে ফেলি, আমরা গুছিয়ে ফেলি, ঠিক সেই সময় আমাদের ব্রেইনও রেডি হয়ে যায় যে না ঠিক আছে, তার মানে দিনের শেষ হলো, রাতের শেষ হলো, তার মানে রাতের শেষ হলো এবং দিনের একটি চমৎকার শুরু আমরা করতে যাচ্ছি। কিন্তু এর সংজ্ঞাটিও আপনি এক্ষুনি লিখে ফেলুন যে আমরা আসলে মেক বেড বলতে কি বুঝছি। আপনার জীবনে হতে পারে মশারিটা খুলে ফেলার নামই মেক বেড, আপনার জীবনে হতে পারে পুরো বিছানাটিকে প্রস্তুত করে জায়গা মতো রাখাটাই মেক বেড। হতে পারে না যে বন্ধুরা মিলে যারা মেসে থাকেন, হলে থাকেন, তারা আলাদা আলাদা করে সাজিয়ে রাখছেন। ফলে আপনার কাজ ঠিক কোন অংশটিকে আপনি মেক বেড বলবেন সেটিকে এক্ষুনি লিখে ফেলুন। 3 নম্বর যে অংশটি রয়েছে সেটি হচ্ছে অ্যাফার্মেশন। অ্যাফার্মেশন মানে হলো ইতিবাচক কথা নিজেকে বলা। অ্যাফার্মেশনের জন্য আপনারা ইতিবাচক শব্দমালাকে ব্যবহার করবেন। এক্ষেত্রে আপনারা আমাদের যারা অ্যাডমিন রয়েছে তাদের সহযোগিতা নিতে পারেন, তারা আপনাদেরকে চমৎকার অ্যাফার্মেশন কি করে তৈরি করতে হয় সেটি শিখিয়ে দেবে। তবে আমি অল্প করে আপনাদেরকে বলে রাখি, অ্যাফার্মেশন হচ্ছে সেই সমস্ত ইতিবাচক শব্দমালা যেটি আপনি বারবার চলতে ফিরতে নিজেকে ক্রমাগত বলতে থাকেন। নিউরোসায়েন্টিস্টরা বলেন যখন আমাদের মস্তিষ্কে নতুন তথ্য যায় তখন আমাদের মস্তিষ্কে তৈরি হয় নতুন ডেনড্রাইট বা সংযোগ পথ। আমাদের মস্তিষ্ক তখন সেই বাস্তবতা তৈরি করার জন্য উঠে পড়ে লেগে পড়ে, যার কারণে অ্যাফার্মেশনটা আমাদের হ্যাবিট চেঞ্জিং এর জন্য ভীষণ ভীষণ রকম গুরুত্বপূর্ণ। আপনি যদি ক্রমাগত সুস্থতার কথা বলতে থাকেন, আপনি যদি বলেন আমি সুস্থ থাকবো, আমি সুস্থ থাকবো, সুস্থ থাকবো, আপনার মস্তিষ্কের মধ্যে তখন সুস্থতার অনুরণন তৈরি হয়। তাই নিয়মিত আপনি কোন ধরনের চেঞ্জটি আপনার জীবনে চাইছেন সেগুলো নিয়ে একটা স্টেটমেন্ট তৈরি করে ফেলা, ইতিবাচক শব্দে স্টেটমেন্ট তৈরি করে ফেলা, সেটি হচ্ছে অ্যাফার্মেশন। অ্যাফার্মেশন সম্পর্কে আরো বিস্তারিত জানার জন্য আমাদের অ্যাডমিনদের সঙ্গে যোগাযোগ করুন, তারা নিশ্চয়ই আপনাদের হেল্প করবে। আপনারা চাইলে আপনার অ্যাফার্মেশনটি যদি শেয়ারেবল হয় তাহলে গ্রুপের মধ্যে শেয়ার করতে পারেন, আমরা দেখে দিব। অথবা আপনারা আমাদেরকে ইনবক্সে আপনাদের অ্যাফার্মেশনটি জানাতে পারেন। যে কোনো রকম পরামর্শে আমাদের অ্যাডমিনরা আপনাদেরকে হেল্প করবে। তারপর যেটি আমাদের রয়েছে 4 নম্বর যে হ্যাবিটটি আমরা চেঞ্জ করতে চাই সেটি হচ্ছে মেডিটেশন। এটিকে আপনার লাইফের অংশ করে ফেলুন। কারণ মানুষ যখন মেডিটেটিভ লেভেলে যায় তখন তখন সে আসলে তার অবচেতন মনের সঙ্গে কানেক্টেড হয়। আমাদের বিহেভিয়ারাল প্যাটার্নগুলো অ্যাকচুয়ালি আমাদের এই অবচেতন মন দ্বারাই
নিয়ন্ত্রিত হয়। ফলে আমরা যখন আমাদের সাবকনসিয়াস মাইন্ডে গিয়ে কমান্ড দেওয়া শুরু করি, আমরা নিজেদেরকে সময় দিই। মেডিটেশন হচ্ছে নিজেকে সময় দেওয়া। ফলে নিজেকে যখন আমরা সময় দেই তখন আসলে আমাদের মাইন্ডের এই হ্যাবিচুয়াল প্যাটার্নটা রিপ্রোগ্রামিং হয়, এবং এই রিপ্রোগ্রামিং প্রসেসের জন্য মেডিটেশন করাটি জরুরি। তাহলে আপনি এখন কি করবেন? সংজ্ঞায়িত করুন। আপনি মেডিটেশন বলতে আগামী 7 দিন কোন কোন মেডিটেশন করবেন। আপনি অনলাইন থেকে যে কোনো মেডিটেশন ডাউনলোড করে করতে পারেন, অথবা আমাদের আইডিয়া পরিবারের মধ্য থেকে যে মেডিটেশন তৈরি করা আছে সেটিও আপনারা নিয়মিত চর্চা করতে পারেন। এটি আপনার ব্যাপার। আর অনেকের মধ্যে আছেন যারা হয়তো নিয়মিত আগে থেকে মেডিটেশন চর্চা করতেন, তারা তাদের নিজেদের মতো করেই এগিয়ে যেতে পারবেন। তারপর যে হ্যাবিটটি সেটি হচ্ছে আমাদের এক্সারসাইজটি আমাদের নিয়মিত করা ভীষণ জরুরি। এখন এই যে এক্সারসাইজ, এটির অর্থ অনেকেই আছেন যারা জিমে নিয়মিত যাচ্ছেন, আবার কেউ কেউ হয়তো প্রতিদিন সকালবেলায় 1 কিলোমিটার 2 কিলোমিটার ছুটছেন, কেউ কেউ লাফদড়ি খেলছেন। আপনার কাছে এই এক্সারসাইজ বলতে কি বোঝাবেন? আপনি এক্সারসাইজ বলতে ঠিক কত মিনিট করবেন, কি কি করবেন? আবার কেউ কেউ খেলাধুলাকেই এই এক্সারসাইজের অংশ হিসাবে, বডি অ্যাক্টিভিটি হিসাবে নিয়েছে। মোদ্দা কথা হলো বডি অ্যাক্টিভিটি ভীষণ জরুরি, কারণ আপনি যখন এই বডি অ্যাক্টিভিটি করেন তখন আপনার ডোপামিন নিঃসরণ হয়। এই ডোপামিন আপনার হ্যাপি হরমোন অর্থাৎ নিউরো ট্রিগার করে আপনার মধ্যে একটি হ্যাপিনেস আনতে সহযোগিতা করে, সুস্থতাকে নিশ্চিত করতে থাকে। ফলে আপনি এখন এই ভিডিওকে পজ করে লিখে ফেলুন আপনার এই যে হ্যাবিট চেঞ্জ হবে এটি সংজ্ঞায়িত করুন যে এর মধ্যে কোন অংশটিতে কখন, কোন সময়, কতক্ষণ, কোন কোন এক্সারসাইজগুলো আপনি নিয়মিত করতে চান। বুঝতে পারছেন নিশ্চয়ই, আমরা বারবার করে আপনাদেরকে এই যে হ্যাবিট চেঞ্জের জন্য সংজ্ঞায়িত করতে বলছি, যাতে আমাদের অবচেতন মন আমাদের কোনোভাবে ফাঁকি না দিতে পারে। আমরা যেন রিটেন ডকুমেন্টস রাখতে পারি। আগামী কিছুদিন যাওয়ার পরে আপনার হয়তো মনে হতে পারে ঠিক আছে, এক্সারসাইজ মানে হলো হয়তো 2-1 বুক ডাউন দিয়েই শেষ করে ফেলা। তার মানে আপনি যেটি চাইছেন সেটি সচেতন মন নিয়ে আগেই সেটিকে লিখে ফেলুন, যাতে ওই প্যারামিটারের উপর ভিত্তি করে আপনি প্রতিদিন নিজে মার্ক করতে পারেন। তারপর যেটি রয়েছে সেটি হচ্ছে রিড বুকস, মানে বই পড়া। হ্যাঁ, পড়তে হবে। দেখুন, আমাদের স্পিরিচুয়াল ডেভেলপমেন্টের জন্য, আমাদের আত্মার প্রশান্তির জন্য সেই লোকটি খারাপ, সেই লোকটি বদমাই, সেই লোকটি সবচেয়ে পচা যে কিনা নিয়মিত পড়াশোনা করে না। আপনাকে পড়তে হবে। আমাদের যে রিডিং হ্যাবিটস, এই রিডিং হ্যাবিটসটি ডেভেলপ করার জন্য অনেকের হয়তো ডেভেলপ রয়েছে। আপনি আগামী 7 দিন কোন কোন বই পড়বেন এবং কি পড়বেন, কতটুকু পড়বেন সেটি আপনি আগে মার্ক করে রাখেন, এবং আমার প্রতিদিন কোন কোন কাজটি করা দরকার সে ব্যাপারেও আপনি ফাইনাল একটি সিদ্ধান্ত নিয়ে ফেলুন। তারপরের যে পয়েন্টটি রয়েছে, ওয়ার্ক অন গোলস। নিশ্চয়ই আপনার জীবনে একটি লক্ষ্য রয়েছে, অথবা বেশ কিছু লক্ষ্য রয়েছে। সেই লক্ষ্যগুলো কি কি আপনি আগে লিখে ফেলুন। সেই লক্ষ্যগুলো অর্জন করার জন্যে কোন কোন উপলক্ষ্য প্রয়োজন সেগুলো লিখে ফেলুন। লক্ষ্যগুলো অর্জন করার জন্য ঠিক কোন কোন কাজটি আপনার নিয়মিত করা দরকার সেটি লিখে ফেলুন। উদাহরণ দিচ্ছি, হতে পারে আপনি একজন শিক্ষার্থী, তাহলে শিক্ষার্থীর কাজ কি? সে পরীক্ষায় ভালো ফলাফল করতে চায়। যে শিক্ষার্থী পরীক্ষায় ভালো ফলাফল করতে চায় সেই শিক্ষার্থীর উচিত নিয়মিত পড়াশোনা করা। অর্থাৎ আপনি পরীক্ষায় ভালো রেজাল্ট করার জন্য কি কি কাজগুলো করতে চান, লেখালেখির চর্চা করতে চান, আপনি পড়াটা কোন সময় করতে চান, এক্সাম দিতে চান, নিজেই নিজের কাছে কাউকে দিয়ে মূল্যায়ন করাতে চান, এই সব কিছু কিন্তু আপনার ওয়ার্ক অন গোলস। আবার হতে পারে আপনি একজন উদ্যোক্তা, সফল হবার জন্য আপনি হয়তো প্রেজেন্টেশন স্কিল শিখছেন, আপনি হয়তো অন্যান্য স্কিলগুলোকে নিজে রপ্ত করছেন। এই সব কিছু হচ্ছে ওয়ার্ক অন গোল, অর্থাৎ আপনি যে লক্ষ্য আপনার জীবনে নির্ধারণ করেছেন সেই লক্ষ্যের অভিমুখে ক্রমাগত ছুটে চলার জন্যে আপনি যে কাজগুলো করেন তাই হচ্ছে ওয়ার্ক অন গোল। সেগুলোকে আগে এক্ষুনি এই ভিডিওটি পজ করে লিখে ফেলুন। সেই কাজগুলো যখন আপনি নিয়মিত করতে পারবেন তখনই শুধুমাত্র এই অংশটিতে নিয়মিত টিক চিহ্ন দিবেন। লক্ষ্য করেছেন, এই যে ফর্মটি বাম পাশে আমরা কিন্তু একের পর এক সেই সমস্ত হ্যাবিটগুলো রেখেছি যেগুলো আমরা চেঞ্জ করতে চাই, আর আরেক পাশে কিন্তু আমরা ডেগুলো রেখেছি যে ডেগুলোতে আপনার এই সংজ্ঞার আলোকে যখনই আপনি ঠিকঠাক মতো কাজটি করতে পারবেন তখন সেটিকে একটি করে টিক চিহ্ন দিয়ে দিবেন। এই ফর্মটি আপনি
অবশ্যই আপনার ওয়ালে, যেখানে প্রতিদিন আপনার চোখে পড়ে, আপনার হতে পারে এটি টেবিলে, হতে পারে ঘরের যে কোনো স্থানে, যেটি প্রতিদিন আপনার চোখে পড়ে সেটিকে টেপ দিয়ে, স্কচ টেপ দিয়ে লাগিয়ে রাখবেন। এবং এই এক একটি অভ্যাসের যে প্যারামিটার সেটি যখন যথাযথভাবে পূরণ হবে আপনি টিক চিহ্ন দেবেন, আর যদি সেটি পূরণ করতে ব্যর্থ হন তাহলে ক্রস চিহ্ন দিবেন, ঠিক এইভাবে। তারপর যেটি আমাদের হ্যাবিটে রয়েছে, দেখে একটু ভয় পেতে পারেন, অনেকে হয়তো ভয় পায়, 4 লিটার পানি, 4 লিটার ওয়াটার। এখন 4 লিটার পানি কেন খাওয়া প্রয়োজন, আপনি গুগল করেন, এর উত্তর আপনি পেয়ে যাবেন। প্রতিদিন সুস্থ স্বাভাবিক মানুষের 4 লিটার পানি খাওয়া দরকার। আনলেস যাদের মেডিকেল ইস্যুজ আছে তারা ডক্টরের সঙ্গে আলাপ করবেন। আবার অনেকেই যারা বাচ্চা আছেন তারা যদি মনে করেন যে না আমার একটু কমানো দরকার, কিন্তু স্বাভাবিকভাবে যে সমস্ত মানুষেরা সুস্থ স্বাভাবিক পূর্ণবয়স্ক মানুষ তাদের 4 লিটার পানি খাওয়া ভীষণ জরুরি। এখন আপনি কি করবেন, এই পানিটিকে আপনি সকালবেলায় ঘুম থেকে উঠে স্যার বলেছিল সুতরাং এক্ষুনি আমি 4 লিটার পানি খেয়ে ফেলবো, এই কাজটি নিশ্চয়ই করবেন না। আমরা 4 লিটার পানি খাবো, কখন কখন খাবো এটি সংজ্ঞা অনেক নির্ধারণ করার প্রয়োজন নেই। আমার মনে হয় 4 লিটার পানি যে পাত্রে ধরে এরকম পাত্র হতে পারে 2 লিটার 2 লিটার, এরকম একটি পাত্রের মধ্যে পানি রাখতে হবে এবং নিয়মিত আপনি ঘুরবেন ফিরবেন, পানির বোতলটি সাথে রাখবেন, ইনটেক হয়ে যাবে। এমন নয় যে আমি ভাত খেয়েছি এখন আমি আচ্ছা করে পানি খেয়ে নিলাম, একবারে সব কাজটি করতে যাবেন না। অনেকে আছে এরকম, স্যার বলেছে বলে এককালীন সময়ে সকল পানি খেতে গিয়ে পরে বিপত্তি বাঁধিয়ে থাকে। ফলে আমরা যেটি করব, সারা দিনের মধ্যে অল্প 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 করে খেয়ে আমরা 4 লিটার পানির এই ইনটেকটি আমরা শরীরে পূরণ করব। তারপর যেটি রয়েছে সেটি হচ্ছে হবি বা শখ। আরে শখ তো অনেক দামি জিনিস, শখ যদি না পূরণ হয় তাহলে আত্মার খোরাক আসবে কোত্থেকে? আর আত্মার খোরাক যদি ঠিকঠাক মতো না মেটে তাহলে হ্যাবিট আপনার জন্য সুখনীয় হবে না। যে হ্যাবিট সুখকর নয়, যে হ্যাবিট আত্মাকে প্রশান্ত করে না, সেই হ্যাবিট তো পরবর্তীতে আর কোনো কাজে আসবে না। তাই কোন কাজটি আপনার করতে ভালো লাগে, কোনটি আপনার ফেভারিট হবি, লিখে ফেলুন। হতে পারে আপনার অনেকগুলো হবি আছে, তার মধ্যে থেকে আপনি একটি বা দুইটি বা তিনটিকে বেছে নিতে চান, নিয়ে সেটিকে লিখে ফেলুন যে এই শখগুলো আমি নিয়মিত পূরণ করতে চাই। হতে পারে সেটি গার্ডেনিং, হতে পারে ঘুড়ি উড়ানো, হতে পারে ক্যারাম বোর্ড খেলা। আপনার যেটি ইচ্ছে সেটিকে আপনি লিখে ফেলুন যে এই ফেভারিট হবিগুলো আমি পূরণ করতে চাই। হবিগুলো যদি আপনি দিনের কোনো একটি সময়ে এটিকে করতে পারেন তাহলে কেবল এইভাবে টিক দেবেন, আর না হলে দেওয়ার প্রয়োজন নেই, এটিকে ক্রস চিহ্ন দিবেন। তারপর যেটি রয়েছে স্পোর্টস, খেলাধুলা। খেলাধুলা আমাদের জন্য ভীষণ ইম্পর্ট্যান্ট। এখন আপনি বলবেন স্যার আমি তো মেলা খেলা জানি। আপনি ঠিক কোন কোন খেলাগুলো জানেন সেই খেলাগুলো, এই খেলা কিন্তু আবার মোবাইলের খেলা না, রাইট? আপনি কিন্তু আবার বসে যান না যে স্যার বলছে তাহলে পাবজি, ফ্রি ফায়ার, আমি এই সমস্ত গেমগুলো নিব। আপনার ফিজিক্যাল অ্যাক্টিভিটি থাকবে এই ধরনের খেলা। হ্যাঁ, অনেকে আবার মেয়েরা তারা লুডো খেলতে পারেন, সেটিকে আসলে আমরা সীমিত পরিসরে খেলা হিসেবে গ্রহণ করি। আপনার যে খেলাটি পছন্দ, যে স্পোর্টসটি পছন্দ, সেই স্পোর্টসের জন্য আপনি কতটুকু সময় দেবেন, অর্থাৎ খেলা বলতে আপনি কি বোঝেন বা এই 7 দিনের অ্যাক্টিভিটির মধ্যে কোনটা বুঝবেন সেটিকে এখনই আপনি সংজ্ঞায়িত করে ফেলবেন। সংজ্ঞায়িত করে ফেলার পর তারপর যদি সেটিকে যথাযথ সময়ে, যে সময়ে আপনি এটি করতে চেয়েছেন সেই সময়ে ঠিকঠাকভাবে এটি করতে পারেন, তাহলে এটিকে শুধুমাত্র এইভাবে এই হ্যাবিটটিকে পূরণ করবেন। তারপর যেটি রয়েছে সেটি আপনার কাছে ভীষণ কঠিন মনে হতে পারে, সেটি হচ্ছে রিমুভ গ্যাজেটস। মানে হলো এই যে মোবাইল ফোন যেটি নিয়ে আপনি হয়তো আমাকে এখন দেখছেন, সেই মোবাইল ফোন টেকনোলজি, এটিকে আমরা ব্যবহার করব আজকের পর থেকে এই জিনিসটা যেন আমাদেরকে ব্যবহার করতে না পারে, সেই লক্ষ্যে আমরা যেটি করব, যতটা সময় আমি যদি বলি যে আজকের পর থেকে আপনি আর মোটেও মোবাইল গ্যাজেট ব্যবহার করবেন না, আপনি যেটি করবেন আমাকে দেখাই ব্যবহার করা বন্ধ করে দিবেন। যার জন্যে আমাদের যেটি দরকার সেটি হচ্ছে আমরা একবারে সব সমস্যার সমাধান করার চেষ্টা করব না। আসলে মোবাইল ফোন টেকনোলজি আমাদের জন্য ভীষণ উপকারী একটি জিনিস, না হলে আমাকে খুঁজে কোথায় পেতেন। কিন্তু আমরা যেটি করব সেটি হচ্ছে এটিকে ইতিবাচকভাবে ব্যবহার করার পদ্ধতিটা শিখে ফেলব। ব্যাপারটি বুঝিয়ে বলি, কখন এটি ব্যবহার করা ইতিবাচক আর কখন এটি ব্যবহার করা ইতিবাচক নয়। আমাদের যে মস্তিষ্ক রয়েছে, এই মস্তিষ্কের মধ্যে আমাদের কখনো কখনো মুড অন থাকে আর কখনো কখনো মুড অফ থাকে। কখনো কখনো দেখবেন ভীষণ আনন্দ লাগছে, ভীষণ ভালো লাগছে,
এই যে ভীষণ ভালো লাগছে, এই ভীষণ ভালো থাকার কাজগুলো করে একটি নিউরো ট্রান্সমিটার। সেই নিউরো ট্রান্সমিটারটার নাম হচ্ছে ডোপামিন। আর ওই যে মন খারাপ লাগছে, ভালো লাগছে না, এরকমটা যখন ঘটে, আসলে যে স্যাড ফিলিংস হয়, তাকে বলে কর্টিসল। এই যে আমাদের যে মস্তিষ্কের ভালো থাকা, আমাদের মন ভালো থাকা বা খারাপ থাকা, এটি আসলে কর্টিসল এবং ডোপামিনের খেলা। এখন আমাদের মস্তিষ্কের ধরন, আমাদের যে নিউরো ট্রান্সমিটার, এই দুটি কিন্তু নিউরো ট্রান্সমিটার, এই দুইয়ের ধরনই হচ্ছে বারবার করে হ্যাপিনেস খুঁজতে থাকা। ডোপামিন, আরো ডোপামিন চায়, আরো ডোপামিন চায়, আরো ডোপামিন চায়। আপনার এখন ভালো লাগছে দেখতে, তাহলে আপনার যেটি ইচ্ছা হবে, আচ্ছা স্যার একটু পরে আরো কি বলেছে দেখি তো, একটু শুনি, এরপর নিশ্চয়ই আরো ভালো ভালো কথা বলবে। এই কাজটি এখন করে দিচ্ছে আপনাকে ডোপামিন। আবার এটি দেখতে দেখতে যদি আপনার বিরক্ত লাগে, মনে হয় ঠিক আছে দেখি তো আমার ফেসবুকের নোটিফিকেশনটা একবার দেখে আসি, নোটিফিকেশন দেখেছেন, আপনাকে চমৎকার একটা কমেন্ট করেছে আপনার কোনো একজন বন্ধু, ওটি দেখে আপনি আরো স্ক্রল করছেন, দেখি আরো ভালো কমেন্ট করেছে কিনা, আরো ভালো কিছু পাই কিনা। অ্যাকচুয়ালি পুরোটাই হচ্ছে ডোপামিনের খেলা। ডোপামিন যখন আপনাকে মস্তিষ্কের মধ্যে প্লিজার হরমোন তৈরি করে দেয়, তখন যেটি হয়, আপনি এই প্লিজারের কারণে আরো প্লিজার খুঁজতে থাকেন, আরো প্লিজার খুঁজতে থাকেন। এটি একটি ট্রাপ। ট্রাপ কেন? ডোপামিন তো খুশি করছে, কিন্তু টুইস্টটা এখানেই, যখন আমাদের মস্তিষ্কে হাই ডোপামিন নিঃসরণ হয়, তখন সে কম্পারেটিভলি লেস ডোপামিন নিঃসরণ হয়। এই ধরনের কর্মকাণ্ডে আমাদের মস্তিষ্ক টায়ার্ড হয়ে পড়ে। বিশ্বাস হচ্ছে না? ঠিক আছে, আমি উদাহরণ দিচ্ছি। ব্যাপারটি যেটি ঘটে, এরকম কি হয়েছে আপনার কখনো? সকালবেলায় পড়তে বসেছেন, আধা ঘন্টা 40 মিনিট মতো মোবাইল ব্রাউজ করেছেন, ব্রাউজ করার পর যখন পড়তে বসেছেন, এতক্ষণ ঘুম আসলো না, কিন্তু পড়তে বসার সাথে সাথে ঘুম চলে এসেছে। কেন এসেছে? তার কারণটা হচ্ছে, এতক্ষণ ধরে মোবাইলে আপনি তাৎক্ষণিক প্লিজার পাওয়ার জন্য আপনি হাই ডোপামিন নিঃসরণ ঘটিয়েছেন আপনার ব্রেনে। বারবার দেখেছেন নিউরো ট্রিগারিং এভাবে হয়েছে। কিন্তু যখনই আপনি কম্পারেটিভলি লেস ডোপামিন নিঃসরণ হয়, লো ডোপামিন অ্যাক্টিভিটিতে অংশ নিয়েছেন, সেটি হচ্ছে পড়াশোনা। পড়াশোনা কেন লো ডোপামিন অ্যাক্টিভিটি? সিম্পল, কারণ এক্ষুনি এর ফল পাওয়া যাচ্ছে না, এক্ষুনি আনন্দ পাওয়া যাচ্ছে না, কিন্তু মোবাইল দেখে এক্ষুনি আনন্দ পাওয়া যাচ্ছে, ফলে এটি হাই ডোপামিন অ্যাক্টিভিটি। আর পড়াশোনা করে ফলাফল পাওয়া যাবে যখন আপনি বিশ্ববিদ্যালয়ে চান্স পাবেন বা বড় কোনো চাকরি বাকরি পাবেন, ফলে এটি লেস ডোপামিন অ্যাক্টিভিটি। তাই হাই ডোপামিন অ্যাক্টিভিটি থেকে যখন আপনি লো ডোপামিন অ্যাক্টিভিটিগুলোতে যাবেন, তখন আপনার মনোযোগ থাকবে না, সারাদিনে আপনি ক্লান্তি অনুভব করবেন। আমরা এ পর্বে ছোট্ট একটি কাজ করতে পারি। আমরা ডিফাইন করে নিতে পারি একটি সূত্র। সারাদিনের মধ্যে আমরা অবশ্যই লো ডোপামিন অ্যাক্টিভিটি থেকে হাই ডোপামিন অ্যাক্টিভিটির মধ্যে যাব, হাই ডোপামিন অ্যাক্টিভিটি থেকে লো ডোপামিন অ্যাক্টিভিটির মধ্যে যাব না। কি করব? সকালবেলায় একটা ছোট্ট কাজ, যারা কিছুই পারবেন না, একটা কাজ মনে হয় পারেন, সকালবেলায় ঘুম থেকে উঠে প্রথম কাজটি কি করেন? মোবাইলটা তো যত্ন করে মনে হয় বালিশের নিচে রেখে দেন, তাই না? তারপর উঠে দেখার চেষ্টা করেন যে আমাকে কে কি লিখেছে, নোটিফিকেশনটা আগে চেক করি। আসলে আপনি এতই ব্যস্ত, প্রথম কাজটি আপনাকে এটি করতে হবে। ইজ দিস দ্য ফার্স্ট প্রায়োরিটি অফ ইউর লাইফ? আই হোপ নো। তাহলে ফার্স্ট প্রায়োরিটি যেটি, সেই কাজটি আপনার আগে শুরু করা দরকার, তাই না? তাহলে যেটি প্রয়োজন, আমরা আজকে থেকে যেটি করব, প্রথম 1 ঘন্টা দেখবেন আপনার জীবনে ম্যাজিক বয়ে যাবে। প্রথম 1 ঘন্টা আমরা আজকের থেকে হাই ডোপামিন অ্যাক্টিভিটি, অর্থাৎ প্রথম 1 ঘন্টা ঘুম থেকে উঠে মোবাইল ফোন ব্যবহার করব না। কি করব? ফ্রেশ হব, ব্রাশ করব, এক্সারসাইজ করব, মেডিটেশন করব, পড়াশোনা করব, অল লো ডোপামিন অ্যাক্টিভিটি। তারপর আস্তে 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 মোবাইল ব্যবহার করার, এই ব্রাউজ করার, গ্যাজেট ব্যবহার করার আদর্শ সময় হচ্ছে এই দুপুর যখন চলে আসে, আমাদের শরীর অলরেডি ক্লান্ত হয়ে পড়ে, তখন তাকে ট্রিগার করা প্রয়োজন, যেন এখন আমরা হাই ডোপামিন আমাদের শরীরে নিঃসরণ হয়। ফলে বুদ্ধিমান কাজ হচ্ছে, যত আপনি দুপুর করে বিকাল গড়িয়ে যাওয়ার এই সময়ের মধ্যে আপনি মনোযোগ দিয়ে মোবাইল ফোন ব্যবহার করতে পারেন, ইন্টারনেট ব্যবহার করতে পারেন। তাতে করে যেটি হবে, আবার ঘুমাতে যাওয়ার আগে কোনোভাবেই আমরা, তার ঘুমাতে যাওয়ার 2 ঘন্টা আগে অন্তত কোনোভাবেই আমাদের হাই ডোপামিন অ্যাক্টিভিটিতে অংশ নেওয়া উচিত না। বুদ্ধিমানের কাজ হচ্ছে ঘুমাতে যাওয়ার আগে আবার গেজেটটিকে একইভাবে বন্ধ করে দেওয়া অথবা সরিয়ে রাখা। এখন আমি যত কথাই বলি না কেন, আপনি পুরোপুরি এই কাজটি করতে পারা কঠিন হয়ে যাবে, কারণ অলরেডি তো আপনি এর মধ্যে অনেকে হয়তো আসক্ত হয়ে আছেন। তাহলে করণীয় কি?
এই ভিডিওটি পজ করুন, তারপর সংজ্ঞা লিখে ফেলুন। আপনার দৃষ্টিতে আপনি কত দূর এডিক্টেড আগে খুঁজে বের করুন, তারপর ঠিক কতটুকু কমাতে পারেন। যারা একেবারেই কমাবেন তারা অন্তত এই ডিসিশনটা নিয়ে নিন যে ঘুম থেকে উঠে প্রথম 1 ঘন্টা আমরা ওই হাই ডোপামিন অ্যাক্টিভিটি, মোবাইল ব্রাউজ করব না বা গেজেট ব্যবহার করব না। আর যদি এর চেয়ে বেশি বেশি পারেন তাহলে তো আরো চমৎকার, রিমুভ গেজেট। আশা করছি বুঝতে পেরেছেন। তারপর যেটি রয়েছে সেটি হচ্ছে টু ডু লিস্ট। টু ডু লিস্ট মানে কি কি করতে হবে, আগামীকাল আমরা কি কাজ করব সেটি আমরা নোট করে রাখবো। আমাদের দিনের অ্যাক্টিভিটিগুলোকে, আমরা কাজগুলোকে 4 থেকে 5টি ভাগে ভাগ করে নিতে পারি দিনের অংশের মধ্যে। সকালের মধ্যে আমার এই কাজগুলো করা দরকার, বিকালে এইগুলো, সন্ধ্যার পরে এইগুলো, রাতের মধ্যে এইগুলো। এভাবে টু ডু লিস্ট করতে হয়। এসেনশিয়াল ওয়ার্ক কোনগুলো সেগুলোকে আগে আপনি প্রতিদিন ঘুমানোর আগে লিখে ফেলবেন। তবে খবরদার ভুলে এরকম লিখবেন না এই 10টা বেজে 15 মিনিটে এই কাজটি করা, 10টা বেজে 50 ওইভাবে করা। আমাদের মনকে যদি আমরা ওইভাবে বাঁধার চেষ্টা করি তাহলে হিতে বিপরীত হতে পারে। ফলে আমরা একে যত বেশি টাইট দিব তত বেশি আমরা ক্লান্ত হয়ে পড়বো, কারণ এত বেশি রুটিন আমাদের মন নাও মানতে চাইতে পারে। তবে আর্জেন্ট কাজগুলো যদি আগে থেকে স্কেডিউল থাকে যে এই টাইমে এই কাজটি করণীয়, তাহলে আপনি কাজটি অবশ্যই করবেন। তাহলে টু ডু লিস্ট বলতে আপনি কি বোঝেন, মানে কোথায় এই টু ডু লিস্টটা থাকবে? সেটি আপনার ডায়েরিতে থাকবে নাকি প্রতিদিন একটা কাগজে রাখবেন, সেটি আপনার পকেটে থাকবে? ভালো হলো কাগজেও রাখা এবং পকেটের মধ্যেও রেখে দেওয়া, যাতে করে একটি কাগজ রাখা এবং এটিকে প্রতিদিন চেক লিস্ট করে কেটে কেটে দেওয়া যায়। যে কাজটি হয়ে যাবে ক্রস করে দিবেন, খুব সিম্পল। তারপর যেটি কাজ সেটি হচ্ছে ফিক্সড বেড টাইম। কখন ঘুমাতে যাবেন সেটি আপনাকে অবশ্যই নির্ধারণ করতে হবে। ঘুমাতে যাওয়া, ঘুম থেকে ওঠার টাইম কিন্তু আমরা প্রথমেই বলেছি। ঘুমাতে যাওয়ার সময় কয়টি, কোনটি, সেটি আপনাকে নির্ধারণ করতে হবে। এখন এই যে ঘুমাতে যাওয়ার টাইম, বেড টাইম, এটিকে কখন হবে সেটি আপনি লিখে ফেলুন। এক্ষেত্রে যেটি বুদ্ধিমানের কাজ সেটি হলো অবশ্যই একটা জিনিস মাথায় রাখতে হবে যে রাত 10টা থেকে রাত 2টা পর্যন্ত যে ঘুমটি হয় সেটি হচ্ছে আসলে বিউটি স্লিপ। এই সময়টায় আমাদের মস্তিষ্কে মেলাটোনিন নামক হরমোন নিঃসরণ হয়। এই যে মেলাটোনিন, এটি আমাদের দেহের ক্ষয় পূরণ, রোগ অসুখ নিরাময় করা সহ নানান রকমের, ওজন কমানো। মজার ব্যাপার হচ্ছে এই টাইমে ঘুমিয়ে কিন্তু আপনি ওজনও কমাতে পারেন। ইন্টারেস্টিং না? যারা রাত জাগে তারাই কিন্তু বেশি মুটিয়ে যায়, তারাই বেশি অসুস্থ থাকে। ফলে যাতে নানান রকমের অসুখ বিসুখ আছে, তারা চান যে একটা হেলদি লাইফ লিড করা। এখন তো টেকনোলজির যুগ, এই যে সবাই বিভিন্ন আড্ডাবাজি করে আমরা আসলে সন্ধ্যাটাকে বাড়িয়ে নিয়েছি, আমরা রাতটাকে সন্ধ্যা বানিয়ে ফেলেছি। ফলে চেষ্টা করতে হবে 10টা থেকে 2টা এই টাইমের যতটুকু স্লিপ টাইম নেওয়া যায়। একেবারে আপনি 10টাই পারবেন, যদি না পারেন হতে পারে আপনি বলবেন স্যার বলেন কি, আমি তো রাত 2টার সময় ঘুমাই। তাহলে এই চ্যালেঞ্জের মধ্য দিয়ে আপনি ডিফাইন করেন যে আসলে আপনি রাত 12টায় আসবেন অথবা আপনি 11টায় আসবেন। আপনার চয়েস, আমরা কিছু চাপিয়ে দিচ্ছি না আপনার উপরে। আপনি ঠিক যতটুকু পারেন, যতটুকু হ্যাবিট চেঞ্জ করতে পারেন ততটুকু দিয়েই আপনার নিজের মতন করে আপনার সংজ্ঞাটি নির্ধারণ করুন। কারণ আমার জন্যে বা আমাদের টিমের জন্যে বা অন্যান্যদের জন্য যা প্রযোজ্য, আপনার ক্ষেত্রে সেটি প্রযোজ্য নাও হতে পারে। ফলে আপনি আপনার মতো করে ডিসিশনটি নিয়ে ফেলুন। তাহলে ফিক্সড বেড টাইম কখন হচ্ছে, পজ করে এক্ষুনি লিখুন। তারপর সেটি হচ্ছে স্লিপ 8 আওয়ার্স, ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। আপনি আগামী 7 দিন অন্তত, এবং তারপর সময় থাকা সাপেক্ষে 21 দিন, কারণ এটি মূলত 21 দিনের হ্যাবিট চেঞ্জিং চ্যালেঞ্জের অংশ হিসাবে কিন্তু আমরা 7 দিন এই কাজটি করছি। ফলে স্লিপ 8 আওয়ার্স, 8 ঘন্টা, তার মানে বেড টাইম এবং বেড থেকে ওঠার টাইম, এই দুইয়ের মাঝখানে কিন্তু 8 ঘন্টার ফাঁক থাকা চাই। 8 ঘন্টা ঘুমাতে পারলে আপনি বলবেন বলেন কি, এতক্ষণ ঘুমালে তো কি হবে? চনমনে থাকবেন, টায়ার্ড হবেন না, অনেক অনেক কাজ এবং মস্তিষ্ক খুব ভালো কাজ করবে। আমাদেরকে স্লিপ টাইমটা দেওয়া দরকার। ফলে 8 ঘন্টার সময় আমরা দিয়ে দিব। আর যার একেবারেই সম্ভব হচ্ছে না, এই ফর্মটি কেটে এখান থেকে 7 ঘন্টায় নিয়ে আসুন, কিন্তু 7 ঘন্টার কম ঘুমাবেন না। হ্যাঁ, তারপর হচ্ছে প্রেয়ার, প্রার্থনা। এখন আপনি বলবেন স্যার প্রার্থনা এটি কেন প্রয়োজন? প্রার্থনা একটি সায়েন্স। আপনি ধর্মভীরু মানুষ হন,
অথবা না হন, যখন আমরা প্রার্থনা করি তখন আমাদের শরীরের 7টা সেলুলোজ ক্রিয়াশীল হয়ে যায় এবং আমাদের শরীরের অসুখ নিরাময় করে, আমাদের আত্মিক প্রশান্তি ঘটায় এবং যার কারণে আমরা আমাদের গোলকে অ্যাচিভ করতে পারি। আপনি হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান যে ধর্মেরই হন না কেন, আপনার নিজ নিজ ধর্ম বিশ্বাস অনুযায়ী অবশ্যই আপনি প্রার্থনা করবেন এবং এই প্রার্থনা আসলে স্পিরিচুয়াল ডেভেলপমেন্ট ঘটায়। স্পিরিচুয়াল ডেভেলপমেন্ট ব্যতীত কোনো হ্যাবিট চেঞ্জিংই আসলে সাস্টেনেবল হয় না এবং স্পিরিচুয়াল ডেভেলপমেন্ট বা আধ্যাত্মিকতার এই শক্তি, এটি অত্যন্ত বড় একটি শক্তি। তাহলে আপনার প্রেয়ার টাইম কখন কখন, আপনি কখন কখন প্রেয়ার করবেন, কিভাবে করবেন সেটি লিখে রাখুন, আপনার সংজ্ঞায়িত করুন। এমন হতে পারে যে আপনি হয়তো নিয়মিত মুসলিম কিন্তু নামাজ পড়তে পারছেন না, তাহলে একবারে যদি পুরোটা সম্ভব নাও হয় তাহলে কোন একটি দুইটি ওয়াক্তের নামাজ আপনি পড়বেন আপাতত সেটি আপনি ফাইনাল করে ফেলুন। পরবর্তীতে দেখা যাবে এই হ্যাবিটটি আপনাকে বাকি যে ওয়াক্তের নামাজগুলো আছে সেটির জন্য আপনাকে তাগিদ দেবে। আমাদের হিন্দু ধর্মাবলম্বীরাও একইভাবে আপনাদের ধর্মবিশ্বাস অনুযায়ী এটিকে সাজিয়ে নিন। তার মানে এই যে সমস্ত হ্যাবিটগুলো যা আমরা সংজ্ঞায়িত করলাম এতক্ষণ ধরে, সেই সমস্ত হ্যাবিটগুলো আপনার নির্ধারিত সংজ্ঞা অনুযায়ী ঠিকঠাক মতো যদি হয় তাহলে ডে 1, ডে 2, ডে 3 পেছনে যেভাবে দেখা যাচ্ছে এই অনুযায়ী আপনি কিন্তু সেগুলোকে টিক মার্ক দিবেন। দেখার বিষয় হচ্ছে আপনি প্রতিদিন রাতে ঘুমানোর সময় যথাযথভাবে কতগুলো হ্যাবিটকে অ্যাচিভ করে টিক মার্কস দিতে পারেন। এখন আপনি বলবেন, স্যার কেউ যদি নিজেই পুরো না করেও টিক দিয়ে ফেলে? আসলে এটি হচ্ছে সবচেয়ে বড় আত্মপ্রতারণা। যে নিজেই নিজেকে প্রতারণা স্বীকার করতে চায় তার থেকে তো আসলে সে নিজেকে কখনোই বের করতে পারবে না। ফলে এই কাজটি কখনোই করবেন না, কারণ নিজের কাছে যখন আপনি নিজেই চিট করবেন, আমরা তো কেউ আপনাকে ধরে বেঁধে এখানে নিয়ে আসিনি, তাই না? ফলে আমরা চাইবো আমরা যেন নিজেরাই নিজেদেরকে পরীক্ষা নিতে পারি এবং নিজেরাই নিজেদেরকে চ্যালেঞ্জ করে এইভাবে ফর্মটি পরিপূর্ণভাবে পূরণ করে প্রতিদিন আমাদের যে ফর্ম আছে সেখানে আমরা ফিডব্যাক দিতে পারি। আমরা এই ফিডব্যাকের উপর ভিত্তি করে তারপর কিন্তু আমরা লাস্টে বুঝতে পারবো যে এখানে যতগুলো ডে আছে এই ডেগুলোর মধ্যে কতদিন আপনি কোন কোন হ্যাবিটগুলোকে নিয়মিত কোন মাত্রায় চর্চা করতে পেরেছিলেন অথবা পারেননি। তাহলে শুরু হয়ে যাক। আমি আপনাকে ভীষণ বিশ্বাস করি। আমি জানি এই যে আপনি এত কিছু স্ক্রল করা বাদ দিয়ে অনলাইনে আমাদেরকে খুঁজে পেয়েছেন এবং খুঁজে পেয়ে বিশ্বাস নিয়ে, আস্থা নিয়ে রাইজ অ্যান্ড থ্রাইভ উইথ হামিদুল হক টিমের সঙ্গে যুক্ত হয়েছেন নিজের আত্ম উন্নয়নের জন্যে, নিজের নেতিবাচক সকল হ্যাবিটগুলোকে ছুঁড়ে ফেলে দিয়ে নিজেকে বিনির্মাণ করার জন্যে। এটি একটি যোদ্ধার কাজ। আপনার ভেতরের অন্তর্নিহিত যোদ্ধাকে জাগিয়ে তুলে এগিয়ে চলুন সামনের দিকে। রাইজ অ্যান্ড থ্রাইভ টিম, আমি সহ আমার যে সমস্ত সহকর্মীরা আছে প্রত্যেকেই সব সময়ের জন্য আপনাদের সাথে আছি। আপনাদের প্রতিদিনের অভিজ্ঞতা, অনুভূতি, ব্যর্থতা, খারাপ লাগা, খারাপ থাকা, স্বপ্নভঙ্গ যে কোনো কিছু আমাদেরকে জানাতে ভুলবেন না, কারণ এই সব কিছু কিন্তু একটি প্রক্রিয়া। আছাড় না খেলে কেউ কখনোই কিন্তু হাঁটতে শেখে না। ফলে প্রথম দিকে আপনি আছাড় খাবেন, এটাই স্বাভাবিক এবং ইটস আ প্রসেস। এই প্রসেসটিকে আপনি মেনে নেবেন, মেনে নিয়ে পরদিন আবারও শুরু করবেন। বিজয় সুনিশ্চিত। শুভকামনা রইল।